নানা ঝামেলা নিয়ে ঈদের একদিন আগে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। সড়ক ও নৌপথে যাত্রীচাপ কিছুটা কম থাকলেও ট্রেনে ছিল উপচে পড়া ভিড়। বাসের বাড়তি ভাড়ার অভিযোগের পাশাপাশি ট্রেনের টিকিট পেয়েও কাঙ্ক্ষিত বগিতে উঠতে না পারার অভিযোগ করেছেন অনেক যাত্রী। ঢাকার বিভিন্ন যাত্রাপথের সার্বিক পরিস্থিতি তুলে ধরছেন শাহরিয়ার ইমতিয়াজ। ছোটাছুটি আর নানা উৎকণ্ঠায় যাত্রীদের বাড়ি ফেরার এই দৃশ্য রাজধানীর কমলাপুর রেল স্টেশনের। ঈদের আগের দিন উপচে পড়া ভিড়ের মধ্যেও বাড়ি ফেরার প্রাণান্ত চেষ্টা। কারো ভোগান্তি টিকিট না পেয়ে, আবার কারো বা টিকিট হাতে নিয়েও বগিতে উঠতে না পারার বিড়ম্বনা। ভিড়ের কারণে আমাদের 6টা টিকিট কাটা আছে, প্রচুর ভিড়ের কারণে আমরা টিকিটে ট্রেন পর্যন্ত উঠতে পারতেছি না। অবস্থা তো বলার মতো না। আমি ছেলে মানুষ বলেই ঢুকতে পারছি, কিন্তু আদার যেগুলো আছে মহিলা মানুষ, এরা ঢুকার মতো কোনো ক্যাপাসিটি নাই এখানে। এইটাই অনেক আনন্দের, অনেক কষ্ট করে ঢুকছি, মানে ছোট বাচ্চা নিয়ে ওর বাবা ঢুকতেই পারে না, এরকম একটা অবস্থা। তবে সব বাধা বিপত্তির পরও পরিবারের সঙ্গে ঈদের শেষ সময়টুকু কাটানোর আনন্দই যেন স্বস্তি এনে দিয়েছে যাত্রীদের মনে। অনেক কষ্ট করে বসছি, কিন্তু ওঠার পর এখন ভালো লাগতেছে। তারপরেও কষ্ট হলেও বাড়ি যাওয়ার আনন্দটা অনেক দ্বিগুণ ওঠার পর। সব মিলে অনেক বেশি ভালো লাগছে। বাসায় গেলে হচ্ছে আব্বু আম্মু, তারপর হচ্ছে শ্বশুর শাশুড়ি, সবার সাথেই দেখা হবে। শত কষ্টের পরে ট্রেনে উঠতে পারছি, সিট পাইছি। রেলের মতোই রাজধানীর সড়ক পথেও ছিল ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। সকালের বৃষ্টিতে কিছু বাস নির্ধারিত সময় পরে ছাড়লেও পরে তা অনেকটাই স্বাভাবিক হয়ে আসে। যাত্রীদের অভিযোগ, বিভিন্ন রুটে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে, যদিও অভিযোগ অস্বীকার করেছেন পরিবহন সংশ্লিষ্টরা। যেখানে আমরা রেগুলার যাই 500-700, সেখানে 1200, 1400, 1500 এরকম চাচ্ছে। তো এটা তো আমাদের তো আশা অনুরূপ না। ভাড়া লোকাল গাড়ি ধরেন 300 টাকা ভাড়া, 700 টাকা। 800 টাকা আছে, 800 টাকা তার সরকারি ভাড়া না। যে আমাদের যে সরকার যে চার্জ দিচ্ছে, আমরা চার্ট অনুযায়ী ভাড়া নিচ্ছি, আমাদের 10 টাকা বেশি ভাড়া নাই। পাবলিক কত ধরনের কত কথা বলে, সেটা বইলে লাভ নাই। দুপুরে মহাখালী ও গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে এসে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পেলে কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দেন। কোন কাউন্টার অথবা কোন বাস স্ট্যান্ড থেকে অতিরিক্ত ভাড়া চাওয়া হচ্ছে একটু জেনে এসে আমাদেরকে জানান, নিশ্চয়ই তার মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বিগত বছরের তুলনায় সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীচাপ ছিল কিছুটা কম। সকালে বৈরী আবহাওয়ার কারণে কিছু সময়ের জন্য লঞ্চ চলাচল বন্ধ থাকলেও পরে আবার স্বাভাবিক হয় নৌযাত্রা। সদরঘাটে ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে আসেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজীব আহসান। যাত্রী নিরাপত্তা ও যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থার কথা জানান তিনি। ভাড়ার বিষয়ে আমরা কোনো কমপ্লেন কোথাও পাইনি এবং এটি আমরা অব্যাহত রাখবো। ঈদের পরে ফিরতি পথেও যেন একই ধরনের স্বাচ্ছন্দ্যে মানুষ যেতে পারে, সেই লক্ষ্যে আমরা কাজ করব। ভোগান্তি, দীর্ঘ অপেক্ষা আর শেষ মুহূর্তের উৎকণ্ঠা পেরিয়ে প্রত্যাশা একটাই, ঘরমুখো লাখো মানুষ যেন বাড়ি পৌঁছায় নিরাপদে। শাহরিয়ার ইমতিয়াজ, 71, ঢাকা। জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায়ের সব প্রস্তুতি শেষ হয়েছে। এবার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি সহ বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকরা। ঈদ জামাতকে কেন্দ্র করে নেওয়া হয়েছে 4 থেকে 6 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মামুন হোসেনের রিপোর্ট। রাত পোহালেই ঈদ। পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত রাজধানীর ঐতিহ্যবাহী জাতীয় ঈদগাহ ময়দান। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সার্বিক তত্ত্বাবধানে এবারও এখানে ঈদের প্রধান নামাজ অনুষ্ঠিত হবে। সকালে জাতীয় ঈদগাহের প্রস্তুতি পরিদর্শনে আসেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, প্রধান জামাতে প্রায় 35,000 মুসল্লি অংশ নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। নারী ও পুরুষ মুসল্লিদের জন্য আলাদা প্রবেশ এবং নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। 7:30 ইতিমধ্যেই ঈদগাহ ময়দানে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদের নামাজে অংশগ্রহণ করবেন। ড্রোন নজরদারি সহ ঈদগাহ ময়দানে থাকছে 4 থেকে 6 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। থাকবে অতিরিক্ত পুলিশ সদস্য। বিশেষ তল্লাশির পাশাপাশি ফায়ার সার্ভিস ও মেডিকেল টিমও প্রস্তুত রাখা হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দানকে কেন্দ্র করে 4 থেকে 6 স্তরে নিরাপত্তা বলয় গঠন করা হয়েছে। ঈদগাহ ময়দান ও আশেপাশের এলাকা এসবির সুইপিং টিম এবং সিটিটিসির ডগ স্কোয়াড দ্বারা সুইপিং করা হচ্ছে এবং
সুইপিং করা আরও হবে। এদিকে কোরবানির বর্জ্য নির্ধারিত স্থানে ফেলার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। ঢাকা শহরে যে কোরবানি হবে সেই কোরবানিগুলো 3 দিন ব্যাপী হবে এবং 3 দিনে এই সমস্ত বর্জ্য পরিষ্কার করার জন্য আমরা আশা করি যে সম্পূর্ণভাবে আমরা প্রস্তুত আছি। আপনাদের মাধ্যমে ঢাকা নগরবাসীকে শুধু এইটুকুই বলবো, যত্রতত্র যাতে তারা কোরবানি না দেন, নির্ধারিত স্থানে যাতে তারা কোরবানি দেন। মুসল্লিদের সহযোগিতা ও সচেতনতাকেই সফল আয়োজনের প্রধান শর্ত হিসেবে দেখছেন তারা। 3 দিনে এই সমস্ত বর্জ্য মামুন হুসাইন, 71, ঢাকা। আমরা আশা করি পরিবার পরিজনের সঙ্গে ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করতে আজও রাজধানী ছাড়ছেন নগরবাসী। বাস টার্মিনালগুলোতে দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়। সড়ক পথে ঈদযাত্রার আরও তথ্য নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ সরকার। সাজিদ, এই শেষ মুহূর্তে যাত্রীর চাপ এখন কিছুটা কমেছে কিনা জানাবেন, এবং মহাসড়কে যানজটের কারণে বাসের শিডিউল বিপর্যয়ের কোনো খবর পেয়েছেন কিনা, এবং একই সাথে জানতে চাইছি যাত্রীদের কাছ থেকে কোনো ধরনের অভিযোগ রয়েছে কিনা। বসরা বরাবরের মতো কিন্তু এবারও বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ ছিল, সেটি সমাধান করতে ব্যর্থ হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সাথে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যে দীর্ঘ যানজট সেটি কিন্তু সমাধান করতেও কিন্তু ব্যর্থ হয়েছে, এমনটাই কিন্তু বলছেন যারা কিন্তু গত দুদিন ধরে এই দুর্ভোগে পোহাচ্ছে। তবে এখন যাত্রীচাপ অনেকটা কম, এবং শিডিউল বিপর্যয়ের কথা আপনি বলছিলেন, জানতে চাচ্ছিলেন, সেটি হচ্ছে শিডিউল বিপর্যয়ের কারণে যে পরিবহনগুলো রাস্তায় আটকে গিয়েছিল সেটি যে ফেরার প্রয়োজন বা ফেরার পর তারা যাত্রী নিয়ে আবার গন্তব্যে যাবেন, সেই শিডিউল বিপর্যয়টা একেবারে কম, কেননা যাত্রী অনেকটা কম। এবার যেহেতু দীর্ঘ একটা ছুটি পাওয়া গিয়েছে, যে কারণে কিন্তু অনেকে কিন্তু ধাপে ধাপে কিন্তু গিয়েছেন, যার ফলে সেই চাপটা কম। কিন্তু যে চাপটি এখন লক্ষ্য করা যাচ্ছে সেটি হচ্ছে একেবারে সড়কগুলোতে গিয়ে পড়েছে, এবং সেটি মোকাবেলা করার জন্য পূর্ব থেকে যে প্রস্তুতি নেওয়া দরকার ছিল সেই প্রস্তুতি নিতে একেবারেই ব্যর্থ হয়েছে। অনেকে আসলে একই জায়গায় 3 থেকে 4 ঘন্টা থমকে ছিলেন। বিশেষ করে গাজীপুর থেকে চন্দ্রা হয়ে যে সড়কটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যমুনা সেতুর পূর্ব পর্যন্ত গিয়েছে, সেই সড়কটি কিন্তু একেবারেই বেহাল অবস্থা, মানুষের কিন্তু আসলে দুর্ভোগের সীমা নেই। আর আরেকটি কথা জানিয়ে রাখি, এখন যে যাত্রীগুলো আমরা দেখছি যে গাবতলী টার্মিনাল এবং এই এলাকা ঘিরে, সেই যাত্রী আসলে আশপাশের যে জেলাগুলো রয়েছে, বিশেষ করে মানিকগঞ্জ এবং টাঙ্গাইল, সেই সমস্ত এলাকার যারা ঈদের আগের দিন বরাবরই গিয়ে থাকেন, সেই সমস্ত যাত্রীর সংখ্যা রয়েছে, এবং তার জন্য কিন্তু গাড়িও পর্যাপ্ত একেবারে রয়েছে। অর্থাৎ মানিকগঞ্জ এবং টাঙ্গাইল সহ আশপাশের জেলাগুলোতে যাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে যানবাহন যেমন রয়েছেন, সেই তুলনায় একেবারেই কিন্তু যাত্রী সংখ্যা কম। তবে এবার সাজিদ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, সড়ক পথে ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ সরকার। এবারে নৌপথে ঈদযাত্রার খবর জানবো। নৌপথে ঈদযাত্রার খবর জানাতে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সিফাত ফারুকী। সিফাত, এই শেষ মুহূর্তে সদরঘাটে যাত্রীদের ভিড় এখন কেমন দেখছেন, এবং যাত্রীদের কাছ থেকে কোনো ধরনের কোনো ভোগান্তির খবর পেয়েছেন কিনা? ধন্যবাদ বুশরা। রাতের প্রথম প্রহর শুরু হয়েছে সন্ধ্যার এই মুহূর্তে। এখন বলা যায় মোটামুটি যাত্রীদের সংখ্যা একটু দেখা যাচ্ছে। মধ্যরাত পর্যন্ত লঞ্চ চলবে। আমার পেছনে যদি আপনাকে দেখাই, সন্ধ্যা ভাড়ার মুহূর্তেই আমরা দেখতে পেয়েছি মোটামুটি যাত্রীরা এসেছেন, এবং বেশ কয়েকটি জায়গার বরিশাল, মনপুরা, হাতিয়া এই এলাকার লঞ্চগুলো যেহেতু সন্ধ্যার দিকে এসেছে স্টেশনে, অর্থাৎ লঞ্চ ঘাটে, এরপর আমরা এই এলাকার যে যাত্রীরা রয়েছেন আমরা দেখতে পেয়েছি তারা লঞ্চে উঠেছেন, এবং কিছুক্ষণ পরপর লঞ্চগুলো যাচ্ছে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে। এছাড়া যদি বলি, লঞ্চ ঘাটে তেমন কোনো উল্লেখযোগ্য কিন্তু ভিড় নেই। আমরা গতকালকে যেটি দেখেছিলাম যে অনেক মানুষের ভিড় এবং একটি ধাক্কার বিষয় আমরা লক্ষ্য করেছিলাম, অনেক মানুষ এখানে ছিল, অনেকে লঞ্চে উঠতেও বেগ পেতে হয়েছে, অনেক সমস্যা তারা মুখোমুখি হয়েছেন। তবে আজকে কোনো সমস্যা হয়নি, এবং আইনশৃঙ্খলা বাহিনীও এখানে তৎপর রয়েছেন, তারা সবসময় নজর রাখছেন কোনো সমস্যা যাতে না হয়। সব মিলিয়ে যদি বলি, স্বস্তির একটি ঈদযাত্রা হচ্ছে লঞ্চে, কারণ কোনো লঞ্চে কোনো সমস্যা আমরা লক্ষ্য করিনি, এবং
আমরা এখানে যারা আছেন আমরা তাদের কাছে জিজ্ঞাসা করেছি কোনো সমস্যা আছে কিনা। যাত্রীরা বলছেন যে রমজানের ঈদের চেয়ে এবারের ঈদের যাত্রাটি মোটামুটি নিরাপদ এবং তাদের আশা যাতে তারা নিরাপদে তাদের গন্তব্যে যেতে পারে। বুশরা, অনেক ধন্যবাদ সিফাত সরকার আপনাকে। দর্শক, সদরঘাট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী সিফাত ফারুকী। পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ট্রেনে করে বাড়ি যাচ্ছেন অনেক রাজধানীবাসী। রেলপথে ঈদযাত্রার আরও তথ্য নিয়ে কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবাহ হাসান। মেজবাহ, বরাবরের মতোই ট্রেনে যাত্রী চাপের খবর আমরা পেয়েছি। এই ঈদের আগের দিন সন্ধ্যায় যাত্রী চাপ আপনি কেমন দেখছেন এবং ট্রেনের শিডিউল বিপর্যয়ের কোনো খবর পেয়েছেন কিনা? আসলে এখন পর্যন্ত সকাল থেকে যে একটি ব্যস্ততা ছিল ট্রেন স্টেশনে, সেই বেলা বাড়ার সাথে সাথে সেই ব্যস্ততা কিছুটা কমেছে। তবে যে শেষ সময়ে যে চাপ সেটি কিন্তু রয়েছে। আমরা দেখছি যে ট্রেন স্টেশনে সকাল থেকেই মানে একটু ঈদের আগামীকালেই কিন্তু ঈদ, দিন পড়ালেই রাতটা পহালেই কিন্তু ঈদ, সেই যাত্রায় কিন্তু মানুষের যে ঢল রেল স্টেশনে সেটি কিন্তু রয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে এই ঢলটা কিছুটা কমেছে, কারণ অনেকেই আগে ভাগেই কিন্তু বাড়িতে চলে গেছেন। এখন একবারে শেষ মুহূর্তে যারা ছুটি পেয়েছেন তারা কিন্তু এখন যাচ্ছেন। এই ট্রেন স্টেশনে যদি এখন বলে থাকি তাহলে দুপুরের পর থেকে আমরা এখন পর্যন্ত কোনো শিডিউল বিপর্যয় দেখিনি, বরং আমরা দেখেছি যে ট্রেন নির্ধারিত সময়ের আগে সেই স্টেশনে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে এবং যারা যাচ্ছেন যাত্রী আছেন তারা কিন্তু নির্বিঘ্নে তারা যাত্রা করতে পেরেছেন। আমরা দেখেছি এখানে অপেক্ষমান অনেক যাত্রী আছেন, তারা কিন্তু অনেক আগে থেকে এখানে বসেছেন। আমরা কিছুক্ষণ আগে কয়েকজন যাত্রীর সাথে কথা বলছিলাম, রাত 9:30টায় ট্রেন তাদের লালমনিরহাট যাবেন, কিন্তু তারা কিন্তু এখানে এসে বসে আছেন। আজকে যে আসলে পরিবার পরিজনের সাথে যে ঈদের আনন্দঘন মুহূর্তকে সে ভাগাভাগি করে নেওয়ার জন্য কিন্তু আগে ভাগেই অনেকের প্রস্তুতি ছিল, কিন্তু ব্যস্ততার কারণে একবারে শেষ সময়ে এসে কিন্তু তারা এখনো পর্যন্ত যাচ্ছেন। যদিও বলে থাকে সকাল থেকে বা গেল 2-3 দিনে যে কিছুটা ভোগান্তি ছিল সেই ভোগান্তিটা কিছুটা কমেছে। তবে এখন আমরা দেখেছি যে ট্রেনের যে বাড়তি ভাড়ার অভিযোগ এবং কালোবাজারের রূপে অনেকেই কিন্তু অনলাইনে টিকিট না পেয়ে বাইরে থেকে টিকিট ক্রয় করেছেন এবং দ্বিগুণ দামেও কিনতে হয়েছে, এরকম অভিযোগ আমরা যাত্রীদের কাছ থেকে পেয়েছি। যদিও এখন পর্যন্ত বিকেলের পর থেকে কিন্তু স্বাভাবিক রয়েছে, শিডিউল কোনো বিপর্যয় হয়নি, একই সাথে স্বস্তিদায়ক যাত্রা হয়েছে। তবে ভাড়ার ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে কিন্তু অনেক দ্বিগুণ দামে কিন্তু টিকিট কিন্তু সংগ্রহ করতে হয়েছে। সবকিছু মিলে যে রেল যাত্রার যে সার্বিক যেটি সেটা স্বস্তিদায়ক হলেও বাড়তি ভাড়ার যে অভিযোগ আছে সেটি তো আছেই, একই সাথে স্বাচ্ছন্দ্যে কিন্তু সাধারণ মানুষরা কিন্তু বাড়ি ফিরতে পারছেন এবং সাধারণ মানুষের সেই প্রিয় মানুষের কাছে ঈদের। মেজবাহ হাসান, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, কমলাপুর রেল স্টেশন থেকে ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী মেজবাহ হাসান। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মাঝেও শেষ দিনেও সরগরম ছিল ঢাকার পশুর হাটগুলো। ক্রেতার সংখ্যা কম থাকলেও ছোট গরুগুলোর দাম ছাড়তে চায়নি পাইকাররা। তবে ভিন্ন চিত্র বড় ও মাঝারি গরুর ক্ষেত্রে। শেষ দিনে এসে 12 লাখ টাকার গরুর দাম 3 লাখও বলতে রাজি নন ক্রেতারা। আরও জানাচ্ছেন ভাস্কর ভাদুরী। হুড়ুহুড়ি, হাড্ডাক কিংবা দামাদামি সবকিছু মিলিয়েই গরম পরিবেশ ছিল পশুর হাটে। বৃষ্টির মধ্যেই কোথাও চলেছে বেচা কিনা, কোথাও আলোচনা। তবে এসবের মাঝে গরুগুলো ছিল বেজায় চিন্তা, যার ফলে ফাঁক পেলেই দৌড় দিতে প্রস্তুত ছিল তারা। একটু বাইজা থাকে, হ্যাঁ 50,000 এদিক ওদিক বাইজা থাকে আর কি, এরকম আর কি। কত চাইছিলেন আপনি? চাইছিলাম তো 9.5 লাখ, এখন 7.5 লাখ কয়া দিছি কাকারে। জোড়া 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 থেকে 7.5 লাখ, 2 লাখ টাকা কমাই। হ্যাঁ এই জোড়া, তাও জোড়া। কত হলে চলবে? আরো কমা দেবো। আর টেলিভিশন দেখে সুন্দর করে কম। ও দেওয়া লাগবে না, দাম কমায় দাও, নাহলে টিভিতে 7 লাখ টাকা নেবেন। ঈদের আগের দিন এমন দামাদামি নিয়মিত চিত্র, যেখানে কখনো জিতেছেন ক্রেতা, কখনো বা বিক্রেতা। কেন ছাড়বো স্যার, আমার বাবার জমি আছে, আমি খালি জমি বেচবো আর খালি আপনি কত? আমি ওনাকে 35-40-এর মতো গরু 45-40-এর ভিতরে ঠিক আছে এই গরু। হ্যাঁ ঠিক আছে, কিন্তু হাটে গরুর দাম একটু বাজেটটা খারাপ হয়েছে।
ক্রেতার তুলনায় গরুর সংখ্যা বেশি থাকলেও ছোট গরুগুলোর দামে ছাড় দেয়নি বিক্রেতারা। তবে বড় ও মাঝারি আকারের গরুর ব্যাপারীদের অবস্থা খুব একটা ভালো ছিল না। গাবতলীর হাটে আনা অর্ধেকেরও বেশি বড় আকারের গরুগুলো ঈদের আগের দিনেও ছিল ক্রেতা খরা। এই গরুটা ভাই আমার 6 লাখ টাকা পড়া, এখন পর্যন্ত খরচপাতি দেয় 6 লাখ টাকা পড়া, কাস্টমার 3 লাখ টাকাও বলে না। গরুটার হাইট আছে ভাই 63, এখন দাম চাই 5.5 লাখ, 4 লাখ 80, পাবলিক কয় 1 লাখ 80, 2 লাখ। আমি 13 লক্ষ টাকা হলে কি বিক্রি করে দিব ইনশাল্লাহ। পাবলিক বলতেছে কত? ভাই পাবলিকের কথা বলে লাভ নেই, পাবলিক 8 লাখ টাকা বলে, 10 লাখ টাকা বলে, 6 লাখ টাকা বলে, 4 লাখ টাকাও বলছে সকালবেলা। দুপুরের পর হাটে ক্রেতার সংখ্যা আরো কমে আসে। অবিক্রিত গরুগুলো নিয়ে চিন্তার ভাঁজ ছিল খামারিদের মুখে। তাদের আশা ঈদের আগের রাত্রেই গরু বিক্রি করে হাসি মুখে বাড়ি ফিরতে পারবেন তারা। কত হচ্ছে ভাই? 41। ভাস্কর ভাদুরী, 71, ঢাকা। কোরবানির পশুর হাটের আরো খবর নিয়ে রাজধানীর তেজগাঁও পশুর হাট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সবুজ মাহমুদ। সবুজ, এই শেষ মুহূর্তে হাটগুলোতে কেনা বেচা কেমন দেখছেন? গরুর দাম সম্পর্কে কি বলছেন ক্রেতা বিক্রেতা উভয়ই? বুশরা, আমি গত কয়েক ঘন্টা ধরে তেজগাঁ যেই পশুর হাটটি আছে সেখানে অবস্থান করছি। এখন শেষ মুহূর্তে আর কয়েক ঘন্টা পর ঈদ, কিন্তু অনেক বিক্রেতাকে আমি দেখছি যে তাদের গরুগুলো ফেরত নিয়ে যাচ্ছে। এখানে আমরা একটি ট্রাকে প্রায় 9টি গরু উঠাতে দেখছি, যেগুলো দ্বারা 26টি গরু নিয়ে এই হাটে এসেছিলেন। তারা এখন এই গরুগুলোকে জামালপুর, ইসলামপুরে ফেরত নিয়ে যাবেন। এখানে আমরা যারা ব্যাপারী আছে তাদের সাথে কথা বলেছি যে তারা গরুগুলোকে, যেগুলো গরু বিক্রি করেছে সেগুলো অনেকটা লস দিয়ে বিক্রি করেছে এবং বাকি এই যে গরুগুলো আছে সেগুলোর বিক্রি করতে পারছে না। ক্রেতা সংকট এবং যারা আছেন, ক্রেতা এসেছেন, তারা তাদের কাঙ্ক্ষিত মূল্য না বলার কারণে তারা কিন্তু এই গরুগুলো বিক্রি করতে পারছেন না। যার কারণে এখন এই যে গরুগুলোকে ট্রাকে উঠানো হচ্ছে, ট্রাকে উঠানোর পর এগুলোকে জামালপুরে নিয়ে যাওয়া হবে। এবং এই চিত্র কিন্তু আমি খোঁজ নিয়ে দেখেছি যে ঢাকার অন্যান্য পশুর হাটগুলোতেও হচ্ছে। এই গরু বিক্রি করতে না পেরে তারা এখন গরু ফেরত নিয়ে যাচ্ছে, কারণ এই যে গরু কেনা বা গরুগুলোকে লালন পালন করতে যে খরচ তারা করেছে সেই খরচের কাছাকাছি মূল্য তারা পাচ্ছে না, যার ফলে বিক্রি করছে না। আমরা যদি একটু বিক্রেতাদের সাথে বা ব্যাপারীদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। আপনারা তার থেকে অর্ধেক বলে আমাদের অন্য একটা অনুষ্ঠান, তার জন্য তারপরে এখন দামি বলে না, তার জন্য আমরা বাড়িতে নিয়ে যেতেছি। এই যে ব্যাপারীরা আমাদেরকে বলছিলেন এবং এখানে আজকে শেষ মুহূর্তে যে যারা গরু কিনেছেন তারা কিন্তু অনেক কমে কিনতে পেরেছেন। অনেকে যারা একটি পশু কুরবানি করার চেষ্টা করে ইচ্ছে পোষণ করেছিলেন তারা আরো একটি পশু কিনেছেন, কারণ অনেক কমে তারা পশু কিনতে পেরেছেন। এই ছিল। অনেক ধন্যবাদ সবুজ মাহমুদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, রাজধানী তেজগাঁও থেকে, তেজগাঁও পশুর হাট থেকে শেষ মুহূর্তের বেচা কেনার খবর জানাচ্ছিলেন সহকর্মী সবুজ মাহমুদ। দর্শক, এই মুহূর্তে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিকদের ব্রিফ করছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। একটু যদি বলেন যে সংখ্যাটা বারবার আমাদের তো কনফিউজ করছে, বারবার অভিযোগ আসছে 11টা, মানে যারা ভিকটিম তারা বলছে দেখেছে, আবার আমরা এনআইসিউ থেকে একটা বাচ্চাকে পেলাম। আচ্ছা, এখানে আসলে আপনাদের যে কনফিউশনটা হচ্ছে, এটা আমি আগেও বলেছি, আবারও বলছি, যেই ওয়ার্ডে এই অ্যাক্সিডেন্টাল ডেথটা হয়েছে সেখানে 6টা বাচ্চাই ছিল। ওখানে অন্য রুগীদের সাথে কোনো বাচ্চা ছিল না। এই 6টা বাচ্চা যারা ছিল তারা অ্যাট এ টাইম একসাথেই অসুস্থ হয়েছে এবং এখান থেকে এনআইসিউতেই নেওয়া হয়েছে। 6টা থেকে 9টার মধ্যে এই বাচ্চাগুলো মারা গেছে। এই সংখ্যাটা নিয়ে কনফিউশন হওয়ার কোনো কারণ নাই। আমি আগেও বলেছি, এখনও বলেছি, আমরা খুবই দুঃখ প্রকাশ করেছি। এরকম ঘটনা আমাদের জন্য খুবই পেইনফুল। কখনো আদ্দিন হসপিটালে এই ধরনের ঘটনাও ঘটে নাই। আমরা সেই 1997 সাল থেকে মা ও শিশু স্বাস্থ্যসেবায় অনেক কাজ করে আসছি। এটা আমাদের একটা অনাকাঙ্ক্ষিত এবং আনএক্সপেক্টেড একটা ডেথ, এবং এই সংখ্যাটা নিয়ে কনফিউশনের কোনো এই জন্যই কারণ নাই। শুরু থেকেই আমরা বলে আসছি ওখানে 6টা বাচ্চাই ছিল, একই সাথে 6টা বাচ্চা অসুস্থ হয়ে 6টা বাচ্চাই মারা গেছে। এই ইনসিডেন্টে 6টা বাচ্চাই মারা গেছে। না,
না। তদন্ত কমিটি তো এসেছে। জি, তদন্ত কমিটি এসেছে, আপনারা দেখেছেন, এবং আমি ওখানেই ছিলাম। ওখান থেকে আমি আবার এখন উঠে এসেছি এবং ওনাদের কাছে ওনারাও আমাদের স্টেটমেন্ট নিচ্ছে। আপনারা চাইলে ওনাদের সাথেও কথা বলতে পারেন। ঠিক আছে, আমি আবারও বলছি, আমি খুবই দুঃখ প্রকাশ করছি এই জন্য যে এইটা তদন্ত না হওয়া পর্যন্ত কজ অফ ডেথ কিন্তু আমরা কেউই জানি না, বুঝতেও পারছি না। এটা তো আমরা কেউ বুঝতেই পারছি না একই সাথে 6টা বাচ্চা কেন মারা গেল। তাহলে আমাদের তো এই বাচ্চাগুলো যখন ডেলিভারি হয়েছে সবাই হেলদি বেবি ছিল এবং হেলদি বেবি মায়ের পাশেই ছিল। হঠাৎ করে কেন বাচ্চাগুলো অসুস্থ হলো, কেন মারা গেল, এটা তো তদন্ত সাপেক্ষে বের করতে হবে কজ অফ ডেথটা। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, 8 দিন হাসপাতালে 6 শিশুর মৃত্যুর ঘটনা সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করছিল হাসপাতাল কর্তৃপক্ষ। এ নিয়ে আরও বিস্তারিত থাকবে আমাদের পরবর্তী সংবাদ সংযোগে। রাজধানীর নর্দায় বাস দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অন্তত 10 জন আহত হয়েছেন। বুধবার সকাল 6টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন বাগেরহাটের মংলার লাইজু বেগম, তার স্বামী কবির জমাদ্দার, খুশি বেগম এবং পটুয়াখালীর মির্জাগঞ্জের রবিউল ইসলাম। দুর্ঘটনার পরে ঘাতক বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। এ ঘটনায় মামলা হবে বলে জানিয়েছে পুলিশ। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। ঈদের ছুটিতে গ্রামের বাড়ি বাগেরহাটে যাওয়ার জন্য গাজীপুর থেকে আকাশ পরিবহনের একটি বাসে উঠেন কবির জমাদ্দার ও লাইজু বেগম দম্পতি। তবে তার আগেই সড়কে জীবন প্রদীপ নিভে যায় এই দম্পতি সহ 4 যাত্রীর। বুধবার সকালে রাজধানীর নদ্দা এলাকায় পটুয়াখালী থেকে ছেড়ে আসা ইসলাম পরিবহন ও গাজীপুর থেকে ছেড়ে আসা গুলিস্তানগামী আকাশ পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে 4 জন প্রাণ হারানোর পাশাপাশি আহত হন অন্তত 20 জন যাত্রী। দুমড়ে মুচড়ে যায় 2টি বাসই। এদিকে ক্ষোভ প্রকাশের পাশাপাশি বাসগুলোর ফিটনেস নিয়ে অভিযোগ তুললেন নিহতদের স্বজনরা। সকালবেলা রওনা দিছে সায়দাবাদ যাবে লোকাল গাড়িতে, এই যে গাড়িটাই আকাশ, তা ওরা এখানে আসার পরেই আরেকটা গাড়ি মাইরে দিছে। নেশাখোর, এদের গাড়ি চালানো ভালো না, অপর সাথে গাড়ি এসে মেরে দিচ্ছে। এদের দিকে কোনো মানে সরকার আসলে এই গাড়িগুলো দেখার দরকার, যে গাড়িগুলো ফিটনেসবিহীন, যে গাড়ির ফিটনেস ভালো না, যে গাড়ির কন্ডিশন ভালো না, এই গাড়িগুলো টোটালি রোড দিয়ে নিষিদ্ধ করা উচিত। পুলিশ জানায় এই ঘটনায় বাস দুটিকে জব্দ করা হয়েছে। ভুক্তভোগী কেউ অভিযোগ করলে মামলা রুজু হবে। মৃতের সংখ্যা 4, যার মধ্যে 2 জন পুরুষ এবং 2 জন মহিলা। নিহত কবির জমাদ্দার এবং লাইজু পরস্পর স্বামী স্ত্রী এবং খুশি বেগম তাদের আত্মীয়। এখনো কোনো মামলা রুজু হয় নাই। বাদী হয়ে এখনো কেউ অভিযোগ দিলে পরবর্তীতে আমরা এটা মামলা হিসেবে নিব এবং আসামি গাড়ি দুটো জব্দ আছে থানায়, কিন্তু আসামি পলাতক আছে, চালক হেল্পার তারা পলাতক আছে। নিহত 4 যাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। ময়না তদন্তের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। শাহিদুজ্জামান সাকিব, 71, ঢাকা। সৌদি আরবের সঙ্গে মিল রেখে চট্টগ্রাম, চাঁদপুর, বগুড়া, পটুয়াখালী, মৌলভীবাজার সহ বিভিন্ন জেলায় পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন কয়েকশো মানুষ। পরে পশু কোরবানি করা হয়। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। দক্ষিণ চট্টগ্রামের চন্দনাই সহ অন্তত 60টি গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। চন্দনাইশের জাহাঙ্গীরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার ও সাতকানিয়ার মির্জাখিল দরবার শরীফের অনুসারীরা উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করছেন। সকাল 8টায় দরবার প্রাঙ্গণে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ঝিনাইদহের হরিণাকুণ্ডুর কয়েকটি স্থানে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। সকাল 8টায় শহরের চটকাবাড়িয়া আহলে হাদিস জামে মসজিদে এবারের ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ধামরাইয়ে শরীফবাগ গ্রামের অন্তত 40টি পরিবার ঈদ উদযাপন করছেন। অর্ধশতাধিক মুসল্লি একটি বাড়িতে জড়ো হয়ে ঈদের নামাজ আদায় করেন। পটুয়াখালীর 35টি গ্রামের অন্তত 25,000 মানুষ একদিন আগেই পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন। সদর উপজেলার বদরপুর দরবার শরীফে ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নেন সহস্রাধিক মুসল্লি। এছাড়া কলাপাড়া ও রাঙ্গাবালির কয়েকটি গ্রামেও ঈদ উদযাপন হচ্ছে। শরীয়তপুরের অন্তত 30টি গ্রামের 20,000 ধর্মপ্রাণ মুসল্লি সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করছেন। নামাজ শেষে বিশেষ মোনাজাত করা হয়।
ভোলার 14টি গ্রামে অন্তত 5,000 পরিবার ঈদুল আজহা উদযাপন করছেন। সকালে বোরহানউদ্দিন উপজেলার টবগি ইউনিয়নে অনুষ্ঠিত হয় ঈদের জামাত, পরে পশু কোরবানি দেয়া হয়। বগুড়ার গাবতলী রেল স্টেশন সংলগ্ন রেলওয়ে জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এ সময় নারী ও শিশু সহ অনেক মুসল্লি এতে অংশ নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার 23 গ্রামের মানুষ পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন। সকাল 8টায় গিরদাইন পশ্চিমপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হয় প্রধান ঈদ জামাত। এদিকে বৃষ্টি উপেক্ষা করে মুন্সিগঞ্জে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করছেন সদর উপজেলার 5টি গ্রামের শতাধিক মানুষ। মনিরা কাজুরি, 71। রাত পোহালে কোরবানির ঈদ। বাস, ট্রেন, লঞ্চ সবখানি এখন ঘরমুখো মানুষের ভিড়। একদিকে প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগ, দ্রুত সুস্থ হয়ে ঘরে ফিরে যাওয়াই ঈদের আনন্দ। SM আকরামের ক্যামেরায় সিফাত ফারুকের প্রতিবেদন। রাউনে 2জন ডাক্তার আইছিল, তারা দেখে দেখে গেল আমারও। এখন কতটুকু কি হবে মাত্র আল্লাহই জানে। আমি তো বরগুনার দিনমজুর দেলোয়ার মজুমদার পায়ের সমস্যা নিয়ে গত 1 মাস যাবৎ রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে শয্যাশায়ী। তার ঈদ হয়তো কাটবে হাসপাতালেই। দেলোয়ার মজুমদারের পাশের বেডেই আছে মাগুরার 10 বছরের ছোট্ট শিশু আলী। পায়ের আঘাতে গত 6 মাস ধরে হাসপাতালেই যার ঠিকানা। বাচ্চারা খাটের পথের নিচেই পড়ে গেছিল, ইট ছিল, সেই ইটের কোনা একটু গায়ে লাগছিল, গায়ে লাগার পর ব্যথা হলে ওষুধ মেষুধ খাইছি, তা কমে না। হামে আক্রান্তে অনেক শিশুও ভর্তি আছে হাসপাতালগুলোতে। তাদের অনেকেই এখনো শঙ্কামুক্ত নয়। ঈদের আনন্দে হাসবে না তাদের চাঁদ মুখগুলো। ঈদের আনন্দের মাঝে হাসপাতালের 4 দেয়ালে এমন অনেক গল্পই আছে। শারীরিক কষ্টের পাশাপাশি আপনজনদের কাছে না পাওয়ার শূন্যতাও ঘিরে আছে তাদের। কেউ অসুস্থ হয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে, আবার কেউ অসুস্থ স্বজনের সুস্থ হওয়ার আশায় দিন গুনছেন। তাদের কাছে ঈদের চাঁদও যেন ফিকে। ঈদের নামাজ পড়তে পারবো না, আবার ধরেন আপনি কোরবানি দিতেন 2 টুকরো গোস্ত আপনি বেরবেন আনলাম, হ্যাঁ পারবো না, সবই তো বঞ্চিত। খারাপ লাগলে কি আর না, বাস এই একটাই বাচ্চা আমার, একটা ছেলে আর 2টা মেয়ে। ছেলেটা যদি ভালো হয় তা আল্লাহ বাসায় রাখলে কত ঈদ সামনে পাবো। আমার ছেলেকে নিয়ে আসছি, আজকে 10 দিন পার হয়ে যাচ্ছে। ডাক্তারকে অনেক বলছিলাম যে কোনোভাবে ঈদে বাড়িতে যেতে পারবো কিনা। ডাক্তার জানালেন যে সরি, আসলে আপনাদের অ্যান্টিবায়োটিক কোর্স শেষ হতে মিনিমাম আরও 4 দিন সময় লাগবে। জরুরি বিভাগের লাল আলোটাই যেন এখানকার অসুস্থ মানুষের যন্ত্রণা আর ব্যস্ততার গল্প বলছে। হাসপাতালেও ঈদ আসে, তবে এখানে নেই কোনো আনন্দের বন্যা কিংবা উচ্ছ্বাস। সকলের মাঝেই বেঁচে ওঠার তীব্র আকাঙ্ক্ষা। আশ্চর্যজনকভাবে মানুষও হাল ছাড়ে না। হাম আক্রান্ত শিশুসহ সকলেই একদিন হাসবে, অসুস্থরা সকলেই সুস্থ হবে, আবারও ঈদ হবে ঘরে ফেরার। সিফাত ফারুকি, 71, ঢাকা। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উৎসব মুখর পরিবেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। ঈদের নামাজ, পশু কোরবানি এবং হজের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মুসলিম বিশ্বের অন্যতম বড় এই ধর্মীয় উৎসব পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। এদিকে কুয়েতে নিরাপত্তার কারণে খোলা মাঠে জামাতের অনুমতি না থাকলেও মসজিদে হয় ঈদের নামাজ। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহা উদযাপন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। দেশটিতে হজের গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা উকুফে আরাফা শেষ হওয়ার পরই মধ্যপ্রাচ্যে ঈদুল আজহার আনুষ্ঠানিকতা শুরু হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঈদুল আজহার নামাজের পর আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কুরবানি শেষে মাথার চুল ছেটে ইহরাম ত্যাগ করেন হাজিরা। এদিকে সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদুল আজহাকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে। কুয়েতে ঈদ উদযাপন করতে ভোর থেকেই জড়ো হন মুসল্লিরা। খোলা মাঠে জামাতের অনুমতি না থাকায় মসজিদে হয় ঈদের নামাজ। আত্মীয় স্বজনকে দিবে, গরিব মিসকিন ঈদ উদযাপন করার জন্য যে সুযোগ করে দিয়েছেন, এজন্য কুয়েত সরকারকে ধন্যবাদ। আমরা অনেক এনজয় করছি, আজকের পরিবেশটা অনেক ভালো ছিল। আমরা আমাদের ফ্যামিলির সাথে এসেছি।
যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ইতালিতে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াতে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। ঈদের নামাজে মালয়েশিয়ায় সমবেত হন ধর্মপ্রাণ মুসলমানরা। প্রবাসী বাংলাদেশিরা অনেকেই পরিবারের সাথে ভাগাভাগি করছেন ঈদের আনন্দ। একা একা ঈদ করতে প্রায় 8তম ঈদ আমার মালয়েশিয়াতে। আজকে খুব আনন্দঘন ঈদ আমরা উদযাপন করতেছি। প্রবাসে বসে দেশকে অনেক মিস করি, দেশের পরিবারকে আনন্দ করি আমরা বন্ধু বান্ধবদের নিয়ে, তারপরে ভিতরে একটা কষ্ট থেকে যাই। অন্যদিকে ঈদের উৎসব মুখর পরিবেশের মধ্যেও ভালো নেই ফিলিস্তিনিরা। ঈদের আনন্দের মাঝেও গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। আরাফাত ইসলাম, ৭১। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথে।